একটি ছবি, একটি ভিডিও, একটি ছবি কিংবা একটি ভিডিও কতটা অমানবিক হতে পারে এবং মানবতার প্রশ্ন কতটা উঠতে পারে, সেই প্রশ্নটা আজকে বোধহয় নতুন করে তৈরি হয়েছে পুলিশি একটা অ্যাকশানের মাধ্যমে। কারওয়ান বাজারে এই ঘটনাটা ঘটেছে। দিনব্যাপী মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা, যেন পুরো কারওয়ান বাজার বাংলা মোটর এলাকা একটা রণক্ষেত্র, যেন গাজায় বিধ্বস্ত কোনো রণক্ষেত্র। এরকম ছবি দেখলে মনে হবে যে কোনো একটা শহরে বোধহয় যুদ্ধ হচ্ছে। সেরকম একটা ছবি দিয়েই আমরা শুরু করি। সেই ছবিটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের মতো যে ছবিটা দেখা যায়, সেই ছবিটা আপনারা একটু দেখে নিন, মনে হচ্ছে যেন একটা যুদ্ধক্ষেত্র। কিন্তু যে ছবি নিয়ে আলোচনা করতে চাই, সেই ছবিটা এবার আপনাদেরকে দেখাতে চাই। সেই ছবির কয়েকটা কিস্তি স্টিল ইমেজ এক জায়গায় করে যেটা দাঁড়ায়, সেটা দেখে নিন। এই ছবিটা যেখান থেকে তৈরি হলো, যে ঘটনা থেকে তৈরি হলো, সেই ঘটনার ভিডিও চিত্রও আমাদের হাতে এসেছে। প্রশ্ন উঠেছে পুলিশের মানবিকতা নিয়ে, কিন্তু পুলিশকে দোষ দেওয়ার কি কোনো উপায় রয়েছে? পুলিশ আজীবনই বাংলাদেশে যেটা হয়েছে, স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে পুলিশ সরকারের দ্বারা ব্যবহৃত হয়েছে। এখনও কি সেই ঘটনাটা বন্ধ হয়েছে? পুলিশকে কি এখনও ব্যবহার করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা বন্ধ করতে পেরেছি? আমার মনে হয় বন্ধ করতে পারিনি। আর বন্ধ করতে পারিনি বলেই অতীতের সরকারগুলোর যে সমালোচনা আমরা করছি, সেই সমালোচনা করার অধিকার আমাদের কতটা থাকছে, সেই প্রশ্ন উঠেছে। একটা ভিডিও চিত্র, যে ছবিটা দেখালাম, সেই ছবির ভিডিও চিত্রে যা আছে সেটা নিয়ে যেমন আলোচনা করব, তেমনি আজকে কারওয়ান বাজারে কি হলো, গণমাধ্যম কি বলছে, সেটা নিয়েও আলোচনা করে বোঝার চেষ্টা করব পুলিশকে সরকার ব্যবহার করছে কিনা। ব্যবসায়ীদের আন্দোলন যখন এভাবে থামানোর চেষ্টা হচ্ছে, তখন আন্দোলনের নামে রাস্তা অবরোধ করে দিনের পর দিন বিভিন্ন ব্যানার ব্যবহার করে ঢাকা শহরে যেগুলো হচ্ছে সেগুলো ঠেকানোর ব্যাপারে কিংবা সেগুলো বন্ধ করার ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ আদতেও আমরা দেখছি কিনা, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, গত রাতের কথাই ধরুন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক সমন্বয়ককে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ করা হলো। অবরোধ করলেন কয়জন? 10-15 জন ছেলে এসে শাহবাগ মোড়ে এসে আগুন ধরিয়ে অবরোধ করলেন। অবরোধটা কেন? পুলিশকে হেনস্থা করার জন্য কিংবা পুলিশের বিরুদ্ধে নানা ধরনের বিদ্রুপাত্মক কথা বলার জন্য একজন ওই তথাকথিত সমন্বয়ককে গ্রেপ্তার করেছে। সেই কারণে ঢাকায় শাহবাগে রাস্তা অবরোধ। কিন্তু সেই ব্যাপারে সেখানে কি পুলিশ তাদের বাধা দিতে গিয়েছে? পুলিশ বাধা দিতে যায়নি। পুলিশ বাধা দিতে যায়নি কেন? কারণ পুলিশের কাছে সরকারের কোনো নির্দেশনা ছিল না। পুলিশের কাছে সরকারের নির্দেশনা না থাকার কারণে পুলিশ সেখানে বাধা দিতে যায়নি। কিন্তু আজকে যখন কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীরা প্রতিবাদ করছেন, তাদের প্রতিবাদটা অন্যায় হতে পারে, তাদের দাবিটা অন্যায় হতে পারে, কিন্তু যে ঘটনাটা ঘটলো, আপনি তাদেরকে ছত্রভঙ্গ করে দেন, সব কিছু ঠিক আছে, সমস্ত এই যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হলো, সব কিছু ঠিক আছে, তারা পুলিশের ওপরে ইটপাটকেল মারল, সব কিছু অন্যায়। কিন্তু যে ভিডিও চিত্রটা এখন আপনাদেরকে দেখাতে চাই, সেই ভিডিও চিত্রটার মিনিংটা কি দাঁড়ায়, ভিডিও চিত্রটা দেখে নিন আগে। একজন মোবাইল ব্যবসায়ী, তার কোলে তার শিশু সন্তান, সেই শিশু সন্তানের বয়স নিশ্চিত করেই কয়েক মাস হবে। কয়েক মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে একজন মোবাইল ব্যবসায়ী যখন আছেন, তখন পুলিশ তাকে যেভাবে মাটিতে ফেলে দিয়ে পা ধরে টানাটানি করছে, শিশু সন্তানটিকে ছিনিয়ে নিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের
গাড়িতে তোলার চেষ্টা করছে, এটা কি পুলিশ সচেতনভাবে করেছে? এই এই ব্যাপারটা, যে ঘটনাটা ঘটলো সেই ঘটনায় মানবাধিকারের প্রশ্ন আসতে পারে। মানবাধিকারের প্রসঙ্গটা চরমভাবে এসে গেলেও কিছু করার থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ কি এই কাজটা স্বতঃস্ফূর্তভাবে করেছে, নিজে নিজেই করেছে, নাকি পুলিশকে করতে বলেছে কেউ? সেই পেছনের কারণটা আমাদের বোধহয় একটু অনুসন্ধান করা উচিত, যে কাদের ইন্ধনে, কাদের নির্দেশে পুলিশ এই ধরনের, হ্যাঁ, ব্যবসায়ীদের আপনি তাদের আন্দোলন দমন করবেন, আন্দোলন থামিয়ে দেবেন, আন্দোলন বন্ধ করবেন, সবই ঠিক আছে, সব কিছুই পুলিশকে দিয়ে আপনি করাতে পারেন। কিন্তু এই ঘটনার জন্য যে পুলিশ সদস্যগুলো এই কাজটা করলো, আপনি কি তাদেরকে মানে শাস্তি দেবেন? মানে ব্যাপারটা কি এটা যে ওই পুলিশ সদস্যরাই এটা করেছে, নাকি পেছন থেকে কেউ করতে কিংবা যে কোনো মূল্যে মানবাধিকারের প্রসঙ্গ আসলেও সেগুলো তোয়াক্কা না করে যে কোনো মূল্যে দমন করতে হবে, এই ধরনের মানে নির্দেশ তাদের উপরে ছিল? প্রশ্নটা সেখানে। যদি সেই ধরনের নির্দেশ থাকে, সরকারের একজন প্রভাবশালী কেউ কারো জন্যে, যদি কারো কথা বাস্তবায়নের জন্য পুলিশ এই ধরনের কর্মকাণ্ড করে থাকে, তাহলে আমার মনে হয় যে পুলিশকে দোষারোপ করার আগে পেছনের কারণটা অনুসন্ধান করা উচিত, যে পুলিশকে এভাবে ব্যবহার করছে কারা। আওয়ামী লীগের আমলে আমরা পুলিশকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করতে দেখেছি। শুধুমাত্র আওয়ামী লীগের আমলে বললে বোধহয় আওয়ামী লীগের ওপরে একটু বেশি অবিচার করা হবে। আমরা বিএনপির আমলেও দেখেছি পুলিশকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করতে। আওয়ামী লীগের আমলে হয়তো আরও বেশি দেখেছি। 24-এর আন্দোলনকে দমন করার জন্য পুলিশ যেভাবে অ্যাগ্রেসিভ আচরণ করেছিল, সেটার যেমন আমরা সমালোচনা করেছি। আবার আন্দোলন পরবর্তী সময়ে 5 আগস্ট বিজয়ের পরেও যেভাবে বাংলাদেশে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে, ওভারব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে, সেগুলোরও সমালোচনা করেছি। কিন্তু পুলিশ কি নিজ উদ্যোগে সেইগুলো করেছে? নিশ্চিত করেই না। পুলিশ সরকারের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে এগুলো তারা করেছে কিংবা করতে বাধ্য হয়েছে। তার মানে সবসময়ই পুলিশের পেছনে সরকারি আদেশ নামক যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থাকে, এবং পুলিশ চাকরি বাঁচানোর জন্য, চাকরির স্বার্থে এই কাজগুলো করেন কিংবা করতে বাধ্য হন। কারণ বাজারে আজকে কি ঘটলো, যুগান্তর কি বলছে? যুগান্তরের শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে, পুলিশ ও মোবাইল ফোন ব্যবসায়ীদের সংঘর্ষে রণক্ষেত্র কাউরান বাজার। যে ছবিটা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি, যে ছবিটা দেখলে মনে হবে যে এটা বোধহয় একটা যুদ্ধক্ষেত্র। সেখানে বলা হচ্ছে, দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত কাউরান বাজার। সকাল 11টার সময় থেকে শুরু করে প্রায় বিকেল পর্যন্ত এই ঘটনাটা ঘটেছে। এনইআর বাস্তবায়নের প্রতিবাদ সহ কয়েক দফা দাবিতে সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়েছে। দুপুরের দিকে সংঘর্ষ শুরু হয়। একসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে, যেটা বাংলাদেশের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, যে পুলিশ দেখলেই তাকে ইটপাটকেল ছুটতে হবে। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু বসুন্ধরা মার্কেটের সামনে যে ভিডিওটা দেখলাম, ওই ঘটনাটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটা চরম মানবাধিকার লঙ্ঘন, এবং একজন শিশুকে জড়িয়ে ধরে থাকা একজন ব্যবসায়ীকে যা করা হয়েছে, কোনোভাবেই সেটা মেনে নেয়ার মতো নয়। এই ঘটনা ঘটানোর জন্য যারা নির্দেশ দিয়েছে, আমার মনে হয় তাদেরকে খুঁজে বের করা উচিত। কয়েক দফা দাবি নিয়ে কাউরান বাজার মোড়ে জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তারা সড়কে বসেন, নানা স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা ও র্যাব সদস্যরাও নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। জানা গেছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রোববার পরিবার সহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় তারা। পরিবারের সদস্য সহ এসেছে, এবং পরিবার সদস্য যখন এসেছে তখন মহিলাদের, শিশুদের এভাবে আমরা নির্যাতিত হতে দেখেছি।
ধরে নিলাম যে তাদের সমস্ত কর্মকাণ্ড অবৈধ, তারা বিটিআরসিতে আক্রমণ করে মহা অপরাধ করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যাদের করা হয়েছে তাদের মুক্তি তারা দাবি করতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু বিটিআরসিতে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু আজকে যেভাবে এই আন্দোলন দমন করার চেষ্টা করা হলো, সেইভাবে কি সব আন্দোলন বাংলাদেশে দমন করা হচ্ছে, নাকি কোনো কোনো ব্যানার সামনে নিয়ে আসলে সরকার বরং সেই আন্দোলনটাকে উৎসাহিত করছে, সরকার নির্বিকার থাকছে, চুপ থাকছে এবং সরকার মেনে নিচ্ছে? নির্বাচনের তফসিল ঘোষণার পরে এই মোবাইল ফোন নিয়ে মন্ত্রণালয়ের এত আগ্রহ কেন? মোবাইল ফোনের এই ব্যাপারগুলো এনইআইআর বাস্তবায়ন করা, কিছুদিন আগে ব্যবসায়ীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদেরকে বলা হলো যে 3 মাস সময় দেয়া হবে। নির্বাচনের এই মৌসুমটাকে উত্তপ্ত করার পেছনে কারা কাজ করছে? কারা নির্বাচনের সময়ে তফসিল ঘোষণার পরে যখন মনোনয়নপত্র বাছাই হচ্ছে তখন ঢাকা শহরকে রণক্ষেত্র করার জন্য কারা পেছনে কাজ করছে? এটা কি মোবাইল ব্যবসায়ীরা করছেন, নাকি অতি উৎসাহী কোনো একটা গোষ্ঠী এই কাজটা করছে? সেটা বোধহয় আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের খুবই সতর্কভাবে খতিয়ে দেখা উচিত। কারণ এইসব ঘটনার মধ্য দিয়ে যদি নির্বাচনটা বিতর্কিত হয়ে যায় এবং নির্বাচনটা অনিরাপদ হয়ে যায়, তাহলে কিন্তু সব দায় গিয়ে বর্তাবে নোবেলজয়ী প্রফেসর ইউনূসের উপরে। তার নেতৃত্বে যেহেতু সরকারের অন্য কারো উপরে দোষ পড়বে না, সব দোষ ব্যাপারটা হবে ওই রকম যে যত দোষ নন্দ ঘোষ, সব দোষ গিয়ে পড়বে প্রফেসর ইউনূসের উপরে। কিন্তু প্রফেসর ইউনূসের সরকারে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করা ব্যক্তিদের মধ্যেই যদি এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার পেছনে কেউ কলকাঠি নাড়িয়ে থাকে, আমার মনে হয় সেই ব্যাপারে সচেতন হওয়া উচিত। এই সরকারের এত 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 এই উত্তেজনা তৈরি করার মতো এরকম পদক্ষেপ কেন? এই ব্যাপারটাকে, এই পদক্ষেপটাকে নির্বাচনের পরে নেওয়া যেত না, কিংবা নির্বাচন পর্যন্ত স্থগিত রেখে এই ব্যাপারটা করা যেত না? এই ব্যাপারটা বোধহয় করা যেত, কিংবা ওইভাবে ব্যাপারটাকে উত্তেজনাকর পরিস্থিতি যেন তৈরি না হয় সেভাবে ব্যাপারটাকে কন্ট্রোল করা যেত। কিন্তু অতি উৎসাহীরা সম্ভবত যে কোনো মূল্যে পণ করে বসেছেন যে এটা বাস্তবায়ন করেই ছাড়বেন। হ্যাঁ, মোবাইলের আইএমই দিয়ে মোবাইল রেজিস্ট্রেশন, মোবাইল সেট রেজিস্ট্রেশন, মোবাইল সেটের অবৈধ ব্যবসা, চোরাই মোবাইল, এই ব্যাপারটা একেবারে হ্যাপাজেট অবস্থা আমাদের বাংলাদেশে, কোনো আইন নেই। কিন্তু সেই ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি আপনি পরিস্থিতি কন্ট্রোল করতে না পারেন, তাহলে সেই ঘটনার মধ্যে আপনার প্রবেশ করাটা নির্বাচনের মধ্যে উচিত হচ্ছে কিনা সেটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর কোথা থেকে আসবে? কারণ এখন তো সরকারের সবথেকে প্রায়োরিটির ব্যাপার হচ্ছে নির্বাচন। নির্বাচনের বাইরে আর কোনো প্রায়োরিটি নেই। নির্বাচন যখন প্রায়োরিটি, তখন নির্বাচনের পরিবেশ উত্তপ্ত করতে পারে, নির্বাচনের পরিবেশ বিঘ্ন ঘটাতে পারে, এরকম কোনো সিদ্ধান্তে সরকারের যাওয়ার কথা নয়, কিংবা সরকারের ভেতরের কারোরই এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা নয়। কিন্তু এটা হচ্ছে কেন? হচ্ছে কি এই কারণে যে অতি উৎসাহী কেউ কেউ চাইছেন নির্বাচনের সময়টা উত্তেজনা তৈরি হোক। ব্যাপারটা আসলে খুবই কনফিউজিং ব্যাপার তখন আজকে প্রশ্ন তোলা হয়েছে যে কারওয়ান বাজার তারা অবরোধ করেছে। কারওয়ান বাজার অবরোধ করেছে আজকে তারা কয়েক ঘন্টার জন্য, সকাল থেকে অবরোধ করেছে। আর রাজধানীবাসীর ভোগান্তিতে আজকে পুলিশ অস্থির হয়ে পড়েছে যে রাজধানীবাসীর ভোগান্তি হচ্ছে। কিন্তু শাহবাগে দিনের পর দিন শাহবাগ অবরোধ করার ঘটনা আমরা যে মাঝে মাঝেই দেখছি, গত 16 মাসে বেশিরভাগ সময় আমরা যে কোনো কিছু নিয়ে শাহবাগ অবরোধ, এবং সেই অবরোধটা যখন বুয়েটের ছাত্ররা করতে গিয়েছে তখন তাদের উপরে পুলিশি অ্যাকশন আমরা দেখেছি। কিন্তু অনেকেই যখন করেছে তখন তাদেরকে আপ্যায়ন করার ব্যাপারটাও আমরা দেখেছি। এই যে একই দেশে দুই নীতি, যে বৈষম্যের অবসান করানোর জন্য আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে তাড়িয়ে দিলাম, শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলছি, সেই বৈষম্য যদি এখনও সমাজে থাকে যে কারো ওপরে শীতল বৃষ্টি আসবে আর কারো ওপরে দমন নীতি চলবে,
এটা কতটা গ্রহণযোগ্য? আপনি মানে যমুনার সামনে কারো জন্য মঞ্চ তৈরি করে দেবেন, আর যমুনার অনেকখানি দূরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা যখন আন্দোলন করতে আসবে তখন শিক্ষকদের উপরেও পুলিশের টর্চার চলবে। এটা মানে একই দেশে দুই আইন হয়ে যায় আসলে। এই বৈষম্য থেকে মুক্তিই তো আমরা চেয়েছিলাম, কিন্তু মুক্তিকে আমরা আদৌ পেলাম? এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আজকের এই ঘটনা, যে ছবি এবং ভিডিও দেখালাম, এই জন্য পুলিশকে সবাই দায়ী করবে যে পুলিশ এটা করলো, সব দোষ যেন পুলিশের। যত দোষ আবারও ওই নন্দ ঘোষ, সব দোষ পুলিশের। কিন্তু পুলিশের দোষ দিয়ে কি আপনি এই সব ঘটনা থেকে পরিত্রাণ পাবেন? পুলিশকে যতদিন পর্যন্ত না ব্যাড ইউজ করা বন্ধ হবে ততদিন পর্যন্ত এই ঘটনা থেকে আমরা পরিত্রাণ পাবো না, মুক্তি পাবো না। সুতরাং এই চাকরি বাঁচানোর জন্য, চাকরির স্বার্থে, উপরের নির্দেশ বাস্তবায়নের জন্য যে পুলিশ সদস্যরা এই কাজগুলো করছেন, আমার মনে হয় তাদেরকে দায়ী করলে তাদের উপরে অবিচার করা হচ্ছে, এবং সেই অবিচারটা আমরা বারবার করছি। যেটা 24-এর আন্দোলনের সময়ও পুলিশের উপরে আমরা অবিচার করেছি, মনে করেছি পুলিশই আমাদের মেরেছে, এই কারণে পুলিশের থানা আক্রমণ করেছি, থানা জ্বালিয়ে দিয়েছি। এখন বীর দর্পে থানায় বসে থেকে বলছি অমুক থানা পুড়িয়ে দিয়েছি, অমুক এসআইকে পুড়িয়ে দিয়েছি। ব্যাপারগুলো কিন্তু কোনোভাবেই আমার মনে হয় যে স্বাভাবিক মনে হচ্ছে না। এর থেকে আমাদের পরিত্রাণের একটাই উপায়, যখন কিনা সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করা বন্ধ করে দেবে। রাজনৈতিক সরকার যেভাবে ব্যবহার করেছে, পরবর্তী রাজনৈতিক সরকার সেভাবে আর ব্যবহার না করুক। পুলিশ একটা স্বাধীন অবস্থান পাক, পুলিশের স্বাধীন কমিশন হোক, শুধুমাত্র সেটা নামমাত্র কমিশন না, পুলিশ স্বাধীনভাবে কাজ করুক, আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী পুলিশ চলুক, পুলিশ সরকারের খবরদারিতে উঠা বসা করবে না। এটা যদি বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে পুলিশের দুর্নামগুলো ঘুচবে, নতুবা একই মানে সিনেমার পুনরাবৃত্তি আমরা দেখব। চিত্রনাট্য, গল্প সবই এক থাকবে, শুধুমাত্র পাত্রপাত্রী চেঞ্জ হবে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।